তো আপনারা মনে করেন আসলেন, দেন আমি ফার্স্টে সিটির জন্য 3টা কোশ্চেন করব। হ্যাঁ, সিটির জন্য 3টা স্যার 3টা কোশ্চেন করার পর দেন আমি হচ্ছে ভাইবা না স্টার্ট সরি ওই প্রেজেন্টেশন না স্টার্ট করব। আচ্ছা, ব্রেকআউট রুম থেকে একজন ডাকবেন আস্তে আস্তে সবাই হ্যাঁ হ্যাঁ দেখবেন। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আমি একটু ওয়েট করতেছি সবাই আসুক। জি স্যার। আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টটা কবে নাগাদ দিবেন স্যার? যে পার্সেন্টেজ অ্যাপ্রুভ করছে বা কিছু জানেন না, স্যার? এরকম কিছু অ্যাপ্রুভ করা নেই, আমাদেরকে কোশ্চেন জমা দিতে বলছে, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে মডারেশন করবে। দেন মডারেশন করলে আমি যত তাড়াতাড়ি পারি, কারণ খাতা তো দেখা লাগবে, তাই না? জি স্যার। তো যত তাড়াতাড়ি আপনাদের দিব, তত তাড়াতাড়ি আপনারা খাতা জমা দিবেন, তত তাড়াতাড়ি আমি খাতা দেখতে পারি। তো কোশ্চেনটা জমা দিব আজকে, এখনো করি নাই। দিয়ে তারপর দেখি ওনারা মডারেশন করে কবে পাঠায়। জি স্যার। স্যার এক্সাম রুটিন তো মনে হয় না স্যার। এক্সাম রুটিনটা না, এখনো পাবলিশ হয় নাই। স্যার মিডিয়ার মতোই তো হবে, যে দুদিন গ্যাপ দিয়ে স্যার, একদিন গ্যাপ দিয়ে আসখানে, এরকম না স্যার? আপনাদের কোনটা ওই ইয়াটা, স্যার ওই ভাইবারটা স্যার। ভাইবাটা? জি স্যার। দাঁড়ান আমি একটু দেখি কিরকম, মানে এরকম কোনো কিছু আছে কিনা। আমি তো দেখে আপনাদেরকে জানি তো। জি স্যার। আমার আসলে শরীরটা একটু খারাপ, তো তাই আমি একটু বেশি কথা বলতে পারতেছি না। সরি স্যার। না জি না, স্যার। সমস্যা নাই। ওইটার জন্য না, মানে আমার একটু ঠান্ডা তো। আপনার ভাইবার রুটিনটা হচ্ছে, আমাদের তো এখানে দেওয়া আছে 13 তারিখ থেকে 22 তারিখের, 22 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 13 তারিখ থেকে 22 তারিখ। তার মানে কয়দিন পাচ্ছেন আপনারা? 13, মানে মোটামুটি 9 দিন। 9 দিন স্যার। 9 দিন, হ্যাঁ। 13 তারিখ থেকে স্টার্ট হবে এবং 22 তারিখে গিয়ে শেষ হবে, ঠিক আছে? তো আপনারা কোন সেকশন? আপনারা তো ইবি, তাই না? স্যার। ইবি যদি হন, আমাকে আমি একটু দেখে বলি আপনাদের সম্ভবত কোন দিন পড়তে পারে। জি স্যার। একটা সেকশন আছে, সেটা হচ্ছে বলি 3 to 7 ইবি। আপনারাই তো ইবি, তাই না? জি স্যার। আপনাদের মেবি 22 তারিখ ফ্রাইডে পড়তেছে, হ্যাঁ। জি স্যার। এটা এখনো শিওর না, জাস্ট আমি জানাই দিলাম। মোটামুটি 22-এই পড়বে। আপনার 22 তারিখে? হ্যাঁ, 22 তারিখ। আর আরেকটা সেকশন আছে ইসি, ওইটা 13 তারিখ। মানে আমার আমার হচ্ছে শুরু আর শেষ। জি স্যার, আপনার মিডিয়াটা এমন ছিল, আপনাদের শেষে ছিল হ্যাঁ, আমাদের। ওই যে মিডেট, আসলে মিডেটটা যেরকম হয় না, জি ওই স্যার। মিডের মতন করে আচ্ছা আপনার ওই ফাইনালটা তৈরি করে আর কি। ডেট চেঞ্জ করে বাকি সব একই রেখে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এমনি তো অনেক কাজ থাকে, সবকিছু তো আর কি নতুন করে তৈরি করা পসিবল হয় না, বুঝতে জি পারছেন স্যার, না? একদম শিডিউল সবকিছু। হ্যাঁ, অনেক কিছু দেখা লাগে, একটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে দেখা যায় অন্য কারো প্রবলেম আছে কিনা বা ওভারল্যাপ হয়েছে কিনা, এগুলো প্রচুর কাহিনী আছে, এগুলো দেখা লাগে। কন্ট্রোল এক্সাম, ওনার এক্সাম করলে বুড়িয়াতে গেলে স্যার বোঝা যায় ওনারা কত প্যারাই থাকে স্যার। হ্যাঁ, ওনারা প্রচুর প্যারায় থাকে, সারাদিনই প্যারায় থাকে। অনলাইন হওয়াতে সারাদিনই ইয়া করতে হয়, কমিউনিকেশনে থাকা লাগে। স্যার, আমরা একটু শেষের দিকে আসি তো স্যার, আমরা একটু কনসিডার করেন স্যার মার্কটা নিয়ে স্যার হুম, একটু হুম। ইজিওয়েটের জন্য। আপনাদের এরপরে কি থাকে? ইয়া বাকি থাকে শুধু না, ওই যে থিসিসটা? জি স্যার, জি জি। মানে এরপরে কি আপনার কোনো কোর্স আছে? হ্যাঁ স্যার। মানে এবার এবার এটা শেষ হইলে মানে আর কোনো কোর্স থাকে আপনাদের থিসিস বাদে? হ্যাঁ স্যার, থাকে স্যার। ও আচ্ছা। স্যার আমার সামনে সেমিস্টারে স্যার 4টা ল্যাব, হুম, 3টা ইয়ে স্যার। মানে পরের সেমিস্টারে? জি স্যার, আমি স্যার বলবো নামগুলো স্যার, কি কি আছে স্যার? বলেন। স্যার একটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 1, হুম, তারপর স্যার কমিউনিকেশন থিওরি ল্যাব, হুম, কোয়ান্টাম সিস্টেম ল্যাবরেটরি, হুম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব, হুম, প্রজেক্ট অ্যান্ড থিসিস,
স্যার ফাংশনাল বাংলাদেশি বাঙালি ল্যাঙ্গুয়েজ, আর স্যার বাংলাদেশ স্টাডিজ, হিস্টোরি অফ বাংলাদেশ, এগুলা স্যার। অনেকগুলা, কয়টা আছে? আটটা স্যার, আটটা স্যার। আচ্ছা। হুম, স্যার দুইটা আগে ছিল না, এই যে স্যার হিস্ট্রি গুলো স্যার, এগুলো নতুন অ্যাড করছে আমাদের। আচ্ছা, এগুলা কি আগে ছিল নাকি এমনি অ্যাড স্যার করছে? ওয়ান ওয়ান পর্যন্ত ছিল না স্যার, এরপর থেকে আমাদের শুরু করছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আর কিছুক্ষণ ওয়েট করি, এখনো বাকিরা আসে না, অনেকে আসে নাই। জি, স্যার। মিডে তো দেখছেন না কিরকম ভাইবা ধরছি, ওইরকমই হবে, ঠিক আছে? মানে আপনারা তো মিডে ভাইবা দিছেনই, জাস্ট আমার লেকচারটা ফলো করবেন, আর হচ্ছে পিডিএফ টা একটু পড়বেন ভালো করে যেগুলো আমি পড়াইছি, আর হচ্ছে ওই সূত্রগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, যেগুলো কাজে লাগে। ওই সূত্রগুলো ধরে ছোট ছোট নিয়ে কিছু কনক্লুশনে আসা যায়, তো ওগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। জি স্যার। স্যার মিটের থেকে আমার যে ফাইনাল সিলেবাস একটু বড় বেশি স্যার, অনেক বড়। হুম, ফাইনাল তো নর্মালি বড়ই থাকে। আর হচ্ছে আপনাদের বড় কারণ হয় যে লাস্টে তারও দুইটা ওই যে সিটি টিটি না হয়তো, তো একটু বড়ই থাকে, মানে নর্মালি হচ্ছে মিডের চেয়ে আপনার ফাইনালটা বড়ই থাকে সবসময়। আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করি, হ্যাঁ, বাকি রাস্তা থেকে। আজকে আপনাদের আমি যেটা পড়াবো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তো শোনা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন আজকে আপনাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশনটা দুই টাইপের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন। তো আমি আপনাদের মেইনলি ডিসি ডিস্ট্রিবিউশনটাই পড়াবো, এসি ডিস্ট্রিবিউশনটা পড়াবো না। ডিসি ডিস্ট্রিবিউশন, তো তার মানে বুঝতে পারতেছেন এখানে আপনার যে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে সেটা হবে ডিসি, যেহেতু আমরা ডিসি ডিস্ট্রিবিউশন করতেছি। এখন যেটা হচ্ছে দেখেন, বলছিল যে ইন দ্য বিগিনিং অফ দ্য ইলেকট্রিক্যাল এজ ইলেকট্রিসিটি ওয়াজ জেনারেটেড অ্যাজ এ ডিরেক্ট কারেন্ট অ্যান্ড ভোল্টেজেস ওয়ার লো। তার মানে একদম শুরুর দিকে যখন ইলেকট্রিক্যাল এজ যুগ ছিল আর কি, মানে ইলেকট্রিক্যাল যে যুগটা একদম শুরুর দিকে, তখন আপনার যে পাওয়ারটা জেনারেট হতো সেটা হচ্ছে ডিসি, ঠিক আছে? তারপর থেকে আমরা আস্তে আস্তে এসিতে গেছি বিভিন্ন ধরনের মডিফিকেশনের মাধ্যমে। এসিতে গেছি কেন, তার যাওয়ার পেছনে প্রচুর কারণ আছে। তো তারপর একটা যে খেয়াল করেন যে ধরেন আপনার একটা ট্রান্সমিশন লাইন, আচ্ছা, তো দেখেন যে আমরা যে ট্রান্সমিশন লাইন যেটাকে বলি, ট্রান্সমিশন লাইন যদি আমরা খেয়াল করে দেখেন, এটা ধরে আমরা একটা টাওয়ার, এখানে তিনটা লাইন যাচ্ছে, আর এখানে আর একটা টাওয়ার, ধরেন একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের লাইন দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, আর এখানে দেখেন এখানে একটা টাওয়ার এবং এখানে একটা টাওয়ার, এক টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের লাইন টানা আছে, মানে এটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন লাইন। প্রত্যেকটা এখানে তিনটা লাইন আছে। তো এখন দেখেন এই লাইনের মধ্য দিয়ে ধরেন আপনার যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা ধরতেছি আই, এবং দেখেন এই পাওয়ার যেটা বা কারেন্ট আমরা যেটাকে বলতেছি, সেই কারেন্টটা কিন্তু কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তো এই যে তার যেটা, সেই তারটা যে আপনার কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পাস হচ্ছে, ধরেন সেই তারের রেজিস্ট্যান্স, বা আমাদের এখানে তো আমরা জানি যেগুলো পিওর কন্ডাক্টর হয় না, তো যেহেতু পিওর কন্ডাক্টর না তার মানে হচ্ছে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে। তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি পিওর কন্ডাক্টর না হয়, অবশ্যই পিওর কন্ডাক্টর না, কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবেই, পিওর কন্ডাক্টর আমরা আইডিয়াল ভাবে ধরি আর কি। তো ধরেন যে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টর রেজিস্ট্যান্স হচ্ছে আমার আর। তাহলে দেখেন এই যে তার বা ওয়্যার যেটাকে আমরা বলতেছি সেটার মধ্যে দিয়ে আমার কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, এবং রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে আমার আর পরিমাণ। তাহলে আমার লস হচ্ছে কত, এই রেজিস্ট্যান্স থাকার কারণে সেটাকে আমরা বলতে পারি আই স্কোয়ার, আর আকারে লস হয় ট্রান্সমিশন লাইনে। যদি ট্রান্সমিশন লাইনে যে তারের মধ্যে দিয়ে আমার যদি আই পরিমাণ কারেন্ট পাস করে,
এবং কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে যে পরিমাণ পাওয়ার লসটা হয় সেটাকে আমরা বলি আই স্কোয়ার আর আকারে পাওয়ার লস হচ্ছে, মানে পাওয়ার লস হচ্ছে আই স্কোয়ার আর। এখন দেখেন, তো আমরা হচ্ছে কি যেখানে আমাদের পাওয়ার বা জেনারেশন সাইড যেটা পাওয়ার প্ল্যান্ট ধরতে পারেন, সেখানে হচ্ছে কি আমার কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই অনেক বেশি থাকে, ঠিক আছে, যেখানে আমার জেনারেশন করা হয়, পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে। তো এখানে আবার জেনারেশনটা কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই বেশি থাকে। এবং ওই জেনারেশন সাইড থেকে দেন আমরা কি করি, যে ট্রান্সমিশনটা করি। এখন একটু খেয়াল করেন যে একটা জিনিস, এখানে একটু এই ইকুয়েশনটা দেখেন, যে আমার যে পাওয়ার লস, আমি যদি পাওয়ার লসটা পিএল দিয়ে ধরলাম, তাহলে দেখেন যে পাওয়ার লসটা সেটার সমানুপাত হচ্ছে, ধরলাম আমার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, তাহলে আমার পাওয়ার লস যেটা নির্ভর করে সেটা হচ্ছে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করতেছে তার স্কোয়ারের সমানুপাতি, তার মানে পাওয়ার লস ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট। তাহলে দেখেন আমার লাইনের মধ্য দিয়ে, তার মানে ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে আমার কারেন্ট যত বেশি হবে, আমার লসের পরিমাণটা তত বেশি হবে। এখন দেখেন জেনারেশন সাইড আমরা যেটাকে বলতেছি, যে জেনারেশন সাইডে কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই হাই থাকে। তারপরে যখন ট্রান্সমিশন করি, ট্রান্সমিশন করার আগে একটা ট্রান্সফরমার ইউজ করা হয়। এখন কি টাইপের ট্রান্সফরমার ইউজ করা হয় সেটা আমাদের নির্ভর করে। দেখেন যে আমরা কি করি, জেনারেশন করার পরে একটা ট্রান্সফরমার, ধরেন এখানে ট্রান্সফরমার আছে, সে এখানে জেনারেশন সাইড, দেন এখান থেকে আমরা হচ্ছে ট্রান্সফরমার দিয়ে আমরা কি করি, ট্রান্সমিশন লাইনে পাস করাই। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। টিএক্স মানে ধরেন ট্রান্সফরমার, বা ট্রান্সমিটার মনে করেন না, এটা হচ্ছে ট্রান্সফরমার। তো দেখেন, তো এটা হচ্ছে কি করা হচ্ছে, দেখেন আমাদের জেনারেশন সাইডে তো অলওয়েজ কারেন্ট এবং ভোল্টেজ বেশি থাকে। এখন ট্রান্সমিশন লাইনে যদি আমি কারেন্ট যদি বেশি থাকে, তাহলে আমার পাওয়ার লসটাও কিন্তু বেশি হবে। ট্রান্সমিশন লাইনে যে লসটা, সেই লসটা আমার অনেক বেশি হবে। এই কারণে আমরা কি করি, এইখানে যে ট্রান্সফরমার যেটা, সেই ট্রান্সফরমার যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এখানে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করি সেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে স্টেপ আপ যে ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমারটা কেন ইউজ করি, দেখেন স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, এটাকে ধরেন আপনি প্রাইমারি সাইড এবং এটাকে হচ্ছে সেকেন্ডারি সাইড। স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, দেখেন এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড যেটা, এটাকে আমরা পাওয়ার ট্রান্সফরমার বলে থাকি, এবং এটা হচ্ছে আমার স্টেপ আপ টাইপের। তাহলে দেখেন এখানে আমার জেনারেশন সাইডে থাকে প্রাইমারি সাইড, এবং সেকেন্ডারি সাইডে আমাদের ট্রান্সমিশন লাইনে লাগে। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, যে সেকেন্ডারি সাইডে আমার ভোল্টেজের পরিমাণ কারেন্ট দেয়, ভোল্টেজের পরিমাণ বাড়ায় দেয়, সাথে সাথে আমার কারেন্টের পরিমাণ কিন্তু কমায় দেয়। এটা হচ্ছে আমার স্টেপ আপ ট্রান্সফরমারের বৈশিষ্ট্য, যে স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে কি আমার সেকেন্ডারি সাইডে ভোল্টেজ বাড়ায় দেয়, এবং সাথে সাথে আমার হচ্ছে কারেন্টের পরিমাণটাও কি করে, কমায় দেয়। এখন দেখেন তাহলে কি হচ্ছে, তাহলে এইটা আমার ট্রান্সমিশন লাইনের সাথে লাগানো থাকে, তাহলে এই স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করার ফলে আমাদের কি হচ্ছে, কারেন্টের পরিমাণ কমে যাচ্ছে। এই কারণে হচ্ছে কি আমরা যখন ট্রান্সমিট করি, এই তখন হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে দেন আমরা ট্রান্সমিট করি। কারণ হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা কারেন্টের পরিমাণ কম পাই, ভোল্টেজটাকে বেশি রেখে ট্রান্সমিট করার চেষ্টা করা হয় কারেন্টটাকে কম রেখে। তো কারেন্ট কম রাখলে কি হয়, দেখেন এই যে কারেন্ট আপনি যত কম রাখবেন আমার পাওয়ার লসটা কিন্তু তত কম হবে। এই কারণেই হচ্ছে কি, আমার যখন জেনারেশন সাইড থেকে আমি ট্রান্সমিট করি, এই কারণে ভোল্টেজের পরিমাণ যথাসম্ভব বেশি রাখা হয় এবং কারেন্টের পরিমাণ কম রাখা হয়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ডিসি আমার হচ্ছে, এখন যেহেতু আমাদের জেনারেশন সাইড মেইনলি হচ্ছে এসি টাইপ, তো আমরা ডিসি টাইপ গুলো বিভিন্ন কাজে ইউজ করা হয়। যেমন ধরেন যে কোনো কিছু যদি আমরা যেসব জায়গায়, অনেক জায়গায় দেখবেন যে ডিসি সাপ্লাই আমার লাগে, তো সেসব ক্ষেত্রে আমরা ডিসি মেশিন মানে ডিসি মোটর এবং ডিসি জেনারেটর ইউজ করি। এই ক্ষেত্রে ডিসি জেনারেটর যেটা, সেটা আমার জেনারেশন হিসেবে কাজ করে এবং সে আপনার ডিসি টাইপ সাপ্লাই দেয়। আচ্ছা, এখন দেখেন যেটা হয়েছে, আমরা এখানে চলে যাই, সেটা হচ্ছে টাইপস অফ ডিসি ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর হচ্ছে কি একটা কন্ডাক্টরই টাইপ, এটা এক টাইপের কন্ডাক্টর যেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউট করতেছে, নামের সাথে বুঝতে পারতেছেন ডিস্ট্রিবিউটর। তার মানে হচ্ছে যে লাইনটা
হচ্ছে কি আমাদের হচ্ছে যে লাইন থেকে লোডে সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা বলতেছি ডিসি। এবং সেই লাইনটা যদি আমার ডিসি সাপ্লাই দেয়, মানে ওইখানে ওই লাইনটা থেকে যদি আমি লোডে যেটা লাগাবো সেটা যদি আমার ওই লাইন থেকে যদি আমি ডিসি পাওয়ার পাই, তাহলে সেটাকে আমরা বলবো ডিসি ডিস্ট্রিবিউটর। তাহলে দেখেন, আর ফিডার কাকে বলি? ফিডার বলতে আমরা মূলত সেটাই সেই লাইনগুলোকে বুঝি যেখানে আমার লোড লাগানো থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ফিডার। মাঝে মধ্যে সাপ্লাই লাইনকেও ফিডার বলা হয়, খুব রেয়ার কেসে, বাট আমরা ফিডার বলতে মূলত বুঝবো যে যে লাইনের সাথে আমার লোড কানেক্টেড আছে সেটাই হচ্ছে ফিডার। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা বলতেছি, স্যার ডিস্ট্রিবিউশনটা আরেকবার বলুন স্যার। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ধরেন এই যে এখানে একটা চিত্র দেখেন, এই চিত্রে আমি যাব তাও দেখাচ্ছি, দেখেন এটা ধরেন একটা কন্ডাক্টর, ঠিক আছে? এর মধ্য দিয়ে, এটা তো যদি একটা কন্ডাক্টর হয় তাহলে এর মধ্যে কি কারেন্ট পাস করবে না? জি স্যার করবে। কারেন্ট তো পাস করবে। তাহলে দেখেন ডিস্ট্রিবিউটর মানে কি, ডিস্ট্রিবিউট করবে, তাই না? তার মানে এ কি করতেছে, এর সাথে আমার বিভিন্ন ধরনের লোড কানেক্ট করা থাকে। এই যে দেখেন এই যে লাইনগুলো গেছে না, এই লাইনে হচ্ছে আমার লোড কানেক্টেড করা থাকে। তাহলে দেখেন এ আমার এই তারটা কি করতেছে, এই তার থেকে তো আমার লোডে কারেন্ট যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে কি এই তারটা আমার ডিস্ট্রিবিউট করতেছে না, এই এই বি তারটাই কিন্তু আমার ডিস্ট্রিবিউট করতেছে। তাহলে যে আসলে ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? আর এখান থেকে যেহেতু আমি ডিসি কারেন্ট পাচ্ছি, এই কারণে আমরা বলতেছি ডিসি ডিস্ট্রিবিউটর। বোঝা গেছে? এটা একদম সহজ এবং সিম্পল বাংলা ভাষায় যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের ডিসি ডিস্ট্রিবিউটর। দেখেন বুঝতে পারছেন কিনা? একটু ফিডব্যাক দেন, নাহলে আমি বুঝতে পারবো না। আমার কথা কি আসলে শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এখন যদি আমরা একটু আরেকটু যাই, এখানে দেখেন আমাদের যে ডিসি ডিস্ট্রিবিউটর সেটা টাইপস গুলো আমরা দেখবো। তাহলে ডিসি ডিস্ট্রিবিউটর এখানে কয়টা টাইপস আছে দেখেন। ডিসি ডিস্ট্রিবিউটরকে আমরা বলতেছি চারটা টাইপ। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফেডেড ওয়ান এন্ড, আর এটাকে বলতেছি ডিস্ট্রিবিউটর ফেডেড বোথ এন্ডস, আর এটাকে বলতেছি ডিস্ট্রিবিউটর ফেডেড দ্য সেন্টার, যেমন আমরা আরেকটাকে বলতেছি হচ্ছে রিং ডিস্ট্রিবিউটর। তাহলে দেখেন এই চারটা সম্পর্কে আমরা একটু হালকা পাতলা জানবো। তাহলে প্রথমে চলে আসতেছে আমাদের প্রথম যে টাইপটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফেডেড ওয়ান এন্ড। সেটা আমি একটু লিখি। তাহলে দেখেন এখানে ফার্স্ট আমি একটু কথাবার্তা গুলো লিখি না, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। কিছু কথাবার্তা গুলো আছে যেগুলো আপনি বোঝার জন্য কাজে লাগবে, তো আমি একটু দেখি লিখি আগে। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, যে in this type of feeding the distributor is connected to the supply at one end। তার মানে হচ্ছে কি দেখেন, ধরেন এটা একটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর, যার এক প্রান্ত আমরাকে বলতেছি এ, এবং আরেকটা এন্ড যেটা সেটাকে আমরা বলতেছি বি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউটর, যার এক প্রান্তকে আমরা বলতেছি এ, আরেক প্রান্তকে আমরা বলতেছি বি। এখন এটা কি বলছে দেখেন, দিস টাইপ অফ ফিডিং, in this type of feeding the distributor is connected to the supply at one end। মানে এই যে ডিস্ট্রিবিউটর, এর সাথে আমার একটা সাপ্লাই লাগানো থাকবে
তো এই সাপ্লাইটা আমার এই দুইটা প্রান্তের যে কোনো একটা প্রান্তে লাগানো থাকবে। তাহলে ধরেন আমার যে সাপ্লাই, সে সাপ্লাই দিচ্ছে ডিস্ট্রিবিউটরকে, তার মানে সাপ্লাই কি করবে, সে কারেন্ট দিবে। তাহলে হচ্ছে এখানে আমরা ধরলাম এই প্রান্তে একটা সাপ্লাই লাগানো আছে এবং এর ডিরেকশন হবে এই দিক, তার মানে এটা হচ্ছে আমাদের সাপ্লাই। আচ্ছা, একটা এন্ডের সাথে আমার সাপ্লাই লাগানো থাকে এবং এই যে এবি যে ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরের যে লেন্থটা, এই লেন্থের বিভিন্ন প্রান্ত থেকে আমার কি করা হয়, বিভিন্ন ধরনের লোডের কানেকশন দেওয়া হয়। এই কারণে কি বলা হয়েছে, লোড গুলা আমার ধরেন এই যে এই প্রান্তে একটা, সেটাকে আমরা ধরলাম সি, দেন এইখানে একটা প্রান্ত আছে, এটাকে আমরা ধরলাম ডি, দেন এইখানে একটা প্রান্ত আছে, এখানে আমরা ধরলাম ই। এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, কারণ এটা হচ্ছে ই। মানে সি প্রান্ত থেকে একটা লোড, সি প্রান্তের থেকে এখানে একটা লোডে কানেকশন দেওয়া আছে, এমন ধরলাম এই লোডটা আমার এই ডিস্ট্রিবিউটর থেকে I1 পরিমাণ কারেন্ট টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে ডি প্রান্ত থেকে আমার হচ্ছে একটা লোড কানেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমার এই এবি ডিস্ট্রিবিউটর থেকে I2 পরিমাণ কারেন্ট টেনে নিচ্ছে। ঠিক তেমনি ভাবে ধরেন এই বিন্দু থেকে আমার হচ্ছে আরেকটা কানেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি এবি ডিস্ট্রিবিউটর থেকে আমার হচ্ছে I3 পরিমাণ কারেন্ট টেনে নিচ্ছে। তাহলে দেখেন, তাহলে এই টাইপের মিন আপনি এটা দেখে কিভাবে বুঝবেন যে এটা ডিস্ট্রিবিউটর ফেডারেট ওয়ান্ডেড। এই ধরনের ডিস্ট্রিবিউটরের এক প্রান্তে আমার হচ্ছে সাপ্লাইয়ের সাথে লাগানো থাকে এবং এর যে বাকি যে লাইনগুলো আছে, এই লাইনের বিভিন্ন প্রান্ত থেকে আমার লোডের কানেকশন দেওয়া থাকে। বুঝা গেছে? এখন দেখেন এই যে ডেটা, এই আমি ধরছি যে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে আমার কি পরিমাণ কারেন্ট যায়, I3। তাহলে একটু খেয়াল করে দেখেন I3 পরিমাণ কারেন্ট যায়, এদিকে কিন্তু আমার কিছু লাগানোর নাই, তার মানে এটার মধ্যে দিয়ে আমার কোনো কারেন্ট যাবে না। তাহলে এই I3 কারেন্টটাই তাহলে আমার এটার মধ্যে দিয়ে যাবে এবং এটার মধ্যে দিয়ে যায় আমার I2 পরিমাণ কারেন্ট। তাহলে দেখেন এই ডি বিন্দুতে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে আমি এই ব্রাঞ্চের মধ্যে কারেন্টের পরিমাণ আমি বের করতে পারবো। তাহলে এটার মধ্যে দেওয়া যায় কত, এই I3 পরিমাণ কারেন্ট, এবং এটার মধ্যে দিয়ে যায় আমাদের I2 পরিমাণ কারেন্ট। তাহলে এই যে সিডি যে ব্রাঞ্চটা আছে, সেই সিডি ব্রাঞ্চের মধ্যে দিয়ে তাহলে আমার মোট কত পরিমাণ কারেন্ট যাবে, সেটা হবে আমার I2 প্লাস I3। ঠিক তেমনি ভাবে দেখেন এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমি ধরছি যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1, এবং এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2 প্লাস I3। তাহলে ঠিক তেমনি ভাবে সি বিন্দুতে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে এসি যে সেকশনটা আছে ডিস্ট্রিবিউটরে, সেই এসি সেকশনের মধ্যে যে পরিমাণটা কারেন্ট যাবে সেটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। দেখেন একটু কি বুঝতে পারছেন? স্যার আরেকবার বলবেন? এটা হচ্ছে দেখেন, এটা তো আমার এই প্রান্ত, এই যে এই ইবি সেকশন, তো এখানে কোনো কানেকশন নাই, তাই না? তার মানে এটার মধ্যে দিয়ে তো আমার কোনো পরিমাণ কারেন্ট যাবে না। তাহলে এখানে লোডে কানেকশন দেওয়া আছে, মানে এটা আমি ধরে নিছি যে এখানে আমার I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কারেন্টে আমার এটার মধ্যে দিয়ে যাবে, আর এটার মধ্যে আমি বলে নিছি এখানে একটা লোডে কানেকশন দেওয়া আছে, আমি সেই I2 পরিমাণ কারেন্ট নিচ্ছে। তাহলে এই ডি বিন্দুতে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে KCL অ্যাপ্লাই করলে আমরা এই সিডি সেকশনে কি পরিমাণ কারেন্ট যায় সেটা আমরা বের করতে পারবো। কিভাবে দেখেন, এই আমরা KCL মানে কি, আমি যদি বাম প্রান্তে আমি লিখবো যে ধরেন আমার ওই নোডে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা সামেশন ইকুয়ালস টু ওই নোড থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে সেটা সামেশন। তাহলে এখান থেকে আমার যে নোডের থেকে কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটা দেখেন কত, এদিকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটাই আমার এই কারেন্টের সমান। তাহলে এই কারেন্ট কত, I3। তাহলে আমরা I3 লিখলাম। দেন এই ডি নোড থেকে আবার এখান এই যে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে I2, তাহলে প্লাস I2 লিখলাম। I2। দেন এই যে সিডির মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে কি ইনকামিং কারেন্ট, মানে নোডে কারেন্ট ঢুকতেছে, সেটা ধরেন এই যে আইসিডি। তাহলে এই আইসিডি, তাহলে আইসিডি লিখেন, তাহলে আইসিডি সমান হচ্ছে কত, I2 প্লাস I3। এই যে এখানে তার মানে এই প্রান্ত দিয়ে আমার যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2 প্লাস I3 এর সমান। বুঝা গেছে? বুঝতে পারছেন? পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক তেমনি ভাবে দেখেন এই যে সি বিন্দুতে যদি আমি একটা KCL অ্যাপ্লাই করি, এই সি বিন্দু থেকে এখানে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছিল এবং এখান থেকে আরেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছিল। এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে কত, I2 I2 প্লাস প্লাস I3,
এবং এখান থেকে আবার আরেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে I1। তাহলে যে I1, তাহলে এই টোটাল এই পরিমাণ কারেন্টটাই আমার কি ছিল, যে এই নোডে ঢুকতেছিল। তার মানে এই যে এইটা যে কারেন্ট হবে সেটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। ঠিক আছে, তাহলে এটাই বুঝাইছি। যে তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমার এই যে এবি যে ডিস্ট্রিবিউটর যেটা আছে, এবি যে ডিস্ট্রিবিউটরের কথা আমি বলতেছি, এই এবি যে ডিস্ট্রিবিউটর, এই দুইটা প্রান্ত আছে, সেটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এবং কোন প্রান্তে আমি সাপ্লাই লাগাইছি, এই এ প্রান্তে। এ প্রান্তে আমার সাপ্লাই লাগানো আছে। তার মানে দেখেন, এ প্রান্ত মানে যে প্রান্ত থেকে, যে প্রান্তে আমার সাপ্লাই লাগানো আছে, সেই প্রান্ত থেকে আমি যত দূরে সরে যাব, আমার দেখেন এ প্রান্তে আমার সাপ্লাই লাগানো আছে এবং এই সাপ্লাই কাছে সবচেয়ে বেশি যেটা হচ্ছে এসি, দেন এখান থেকে দূরে হয়ে যাচ্ছে সিডি। তাহলে দেখেন সাপ্লাই প্রান্ত থেকে আমি যত দূরে সরে যাব, তাহলে আমার কারেন্টের পরিমাণ তত কমে যাচ্ছে না, কারণ এসির মধ্যে দিয়ে যাচ্ছিল কত, I1 প্লাস I2 প্লাস I3। দেন যদি আর একটু দূরে যাই, এই সাপ্লাই পয়েন্ট থেকে, সাপ্লাই পয়েন্ট এ থেকে আমি দূরত্ব যদি আরো দূরে চলে যাই, তাহলে দেখেন সিডি, তাহলে সিডির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I2 প্লাস I3। তাহলে দেখেন আগের চেয়ে একটু কিন্তু কমে গেছে। তারপর এটার মধ্যে দিয়ে যদি দেখেন, সেটার মধ্যে কারেন্ট যাচ্ছিল অনলি I3। তাহলে দেখেন সাপ্লাই থেকে আমি যত দূরে সরে যাব, কারেন্টটা তত কি করতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর ফেডেড ওয়ান্ডেন। এখন দেখেন এখানে আমরা কিছু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে যে এটা কিছু ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন, সেটা আমি একটু বলার চেষ্টা করি। একটা তো বললাম যে আমার সাপ্লাই পয়েন্ট থেকে যত দূরে যাব, আমার কারেন্টের পরিমাণ তত কমতে থাকবে। তার মানে এই যে যে ফিডিং পয়েন্ট আছে, তার মানে হচ্ছে কি, ফিডিং পয়েন্ট বলতে আমরা কোনগুলো বুঝি, যে পয়েন্ট থেকে আমার হচ্ছে লোডের কানেকশনটা দেওয়া আছে। তাহলে হচ্ছে কি, এই যে পয়েন্টে, এই যে এখানে হচ্ছে ডি, এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে আমাদের ই। ঠিক তেমনি ভাবে যেহেতু কারেন্ট কমে যাচ্ছে, তার মানে এখানে আমরা যত সাপ্লাই পয়েন্ট থেকে যত দূরে যাব, ফিডিং পয়েন্ট, তো যত দূরে যাব ফিডিং পয়েন্টের ক্ষেত্রে, তার মানে ফিডিং পয়েন্ট এখানে আছে কয়টা, তিনটা, সি ডি ই, সি ডি ই। তো সাপ্লাই থেকে যত দূরে যাব, আমার কারেন্টের পরিমাণ তত কমতে থাকবেই, সাথে সাথে যে ফিডিং পয়েন্ট আছে, সেই ফিডিং পয়েন্টের ভোল্টেজ গুলো আমার হচ্ছে কি কমতে থাকবে। তাহলে এখানে সাপ্লাই এন থেকে আমার সবচেয়ে দূরে আছে কোন ফিডিং পয়েন্ট, এটা সি ডি এবং ই এর মধ্যে ইটা সবচেয়ে দূরে আছে। তার মানে ইতে যে ভোল্টেজটা থাকবে সেটা আমার সবচেয়ে কম হবে, দেন তার চেয়ে I3, একটু বেশি থাকবে হচ্ছে ডি, দেন তার চেয়ে I2, একটু বেশি ভোল্টেজ থাকবে সিতে। I1। ঠিক আছে, এটা তো কথা। দেন নেক্সট যেটা বলতে চাচ্ছি, ভোল্টেজের কথা তো আমরা বলে ফেললাম এখানে। তাহলে এই যে আমি বললাম যে কারেন্টের পরিমাণ ফিডিং পয়েন্ট থেকে আমি যত দূরে যাবেন কারেন্টের পরিমাণ কমতে থাকে, সাথে সাথে যে ভোল্টেজের কথাটা বলে ফেলছি, যে সবচেয়ে বেশি ভোল্টেজ থাকবে আমার কোথায়, সিতে, একটু আগে বললাম, দেন ডিতে, তারপর হচ্ছে এতে। দেন আরেকটা পয়েন্টের কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, যদি ডিস্ট্রিবিউটর হচ্ছে কোনটা, ডিস্ট্রিবিউটর হচ্ছে এবি। আচ্ছা, এখন খেয়াল করেন যে এখানে আমাদের যেটা বলতে চাচ্ছি, যে এখানে আমাদের এবি, এই পুরোটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, এই এবি। এখন যদি কোনো একটা ফল্ট ঘটে ডিস্ট্রিবিউটরের কোনো পয়েন্টে, যদি কোনো সেকশনে, ডিস্ট্রিবিউটর কয়টা সেকশন আছে দেখেন, তিনটা, একটা হচ্ছে কত, এসি, সিডি এবং ডিই। তাহলে দেখেন এবি হচ্ছে আমাদের ফুল ডিস্ট্রিবিউটর। দেন এখানে আমাদের অনেকগুলো সেকশন আছে, একটা হচ্ছে এসি সেকশন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটরের সেকশন, দেন হচ্ছে সিডি, দেন হচ্ছে ডি। এখন খেয়াল করেন, যদি আমার ডিস্ট্রিবিউটরে কোনো সেকশনে ফল্ট করে, ধরেন আমার এখানে ফল্ট হইলো, বা ফল্ট এখানেও হইতে পারে বা এখানেও হইতে পারে, যেখানেই ফল্ট হোক না কেন, সে মানে আমি বলতে চাচ্ছি যে ডিস্ট্রিবিউটরে কোনো সেকশনে যদি ফল্ট হয়, তাহলে কি হয়, এটা আপনার এফেক্ট করে। এফেক্ট হওয়ার ফলে কি করতে হয়, যে সাপ্লাই যেটা, আমাকে ড্যামেজ থেকে রক্ষা করার জন্য সাপ্লাই থেকে এই ডিস্ট্রিবিউটরের কানেকশনটাকে অফ করে দিতে হয়। অফ করে দিলে যেটা হয় যে আমার তাহলে কি হবে, আমার কন্টিনিউয়াস যে সাপ্লাই সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে এই ধরনের ডিস্ট্রিবিউটর থেকে আমরা কন্টিনিউয়াস সাপ্লাই পাবো না। বুঝা গেছে? জি স্যার। যদি কোনো কারণে ফল্ট ঘটে। আচ্ছা, তাহলে এটা আমরা বললাম ডিস্ট্রিবিউটর ফেডেড ওয়ান্ডেড। দেন আমি হচ্ছে নেক্সট 32 যাই।
আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফেড এট বোথ এন্ডস। এটা আগের মতোই। তো ধরেন একটা ডিস্ট্রিবিউটর, সেটা হচ্ছে কি, ধরেন যে দুইটা প্রান্ত আছে আমাদের, সেটা হচ্ছে এ এবং বি। এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে আমাদের বি। তাহলে দেখেন দুইটা ডিস্ট্রিবিউটর আছে, একটা হচ্ছে এ, একটা ডিস্ট্রিবিউটর দুইটা প্রান্ত, সেটা হচ্ছে একটা হচ্ছে এ এবং হচ্ছে বি। এখানে বলছি কোথায়, যে ফেড এট বোথ এন্ডস, তার মানে উভয় প্রান্তে ফেড। তার মানে হচ্ছে কি, সাপ্লাই যেটা থাকবে সে সাপ্লাইটা আমার দুইটা প্রান্তেই থাকবে। তাহলে এখানে একটা প্রান্তে সাপ্লাই এবং এইখানে একটা প্রান্তে সাপ্লাই। বুঝা গেছে? তাহলে এখানে আমার সাপ্লাই, এখানে আমার সাপ্লাই, এবং এই যে মাঝখানে যে পয়েন্ট গুলো আছে, মাঝখানে বিভিন্ন পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে কি করা হয়, লোডে কানেকশন দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ধরেন সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। এখন দেখেন এখানে আমার এই পয়েন্টটা, এখন একটু খেয়াল করেন, এই যে এসি সেকশনটা এটা আমার সাপ্লাইয়ের কাছাকাছি এবং ইবি সেকশন, বি সেকশনটা এটা আমার হচ্ছে কি এই সাপ্লাইয়ের কাছাকাছি। তার মানে এইখানে আর এখানে আমার কারেন্ট ফ্লো, মানে যেহেতু সাপ্লাই কাছাকাছি, তার মানে এখানে আমার কারেন্ট সবচেয়ে বেশি ফ্লো করবে। তারপর আপনি সাপ্লাই পয়েন্ট থেকে যত দূরে যাবেন আমার কারেন্টের পরিমাণ তত কমতে থাকবে। কারেন্টের পরিমাণ যেহেতু কমতে থাকতে পারে, মানে তার মানে হচ্ছে ডি, তার মানে হচ্ছে আমার ভোল্টেজের পরিমাণও কমতে থাকবে। এবং কমতে কমতে এমন এক সময় আসবে, যদি আমি ধরি ডি বিন্দু যেটা, সেটা যদি আমার এই এবি ডিস্ট্রিবিউটরের মধ্যবিন্দু হয়, ঠিক আছে, একদম মিডল পয়েন্ট হয়, তাহলে সবচেয়ে কম ভোল্টেজ বা সবচেয়ে কম কারেন্ট এখানে আমি পাবো, এই পয়েন্টে। বুঝা গেছে? এটা হবে মিনিমাম পয়েন্ট অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। বুঝা গেছে? স্যার একবার একটু বলেন। বুঝতে পারিনি আপনার কথা। সবচেয়ে কম এখানে এখানে কিভাবে স্যার? এখানে দেখেন, আপনি একটু নর্মাল চিন্তা করেন, এটা এই এসি সেকশনটা, তাই না? এখানে কি আমার দুইটা প্রান্তে হচ্ছে কি, আমার দুইটা প্রান্তের সাথে সাপ্লাই লাগানো না? তাহলে এখানেও সাপ্লাই লাগানো আছে, আবার এখানেও সাপ্লাই লাগানো আছে। তাহলে এখানে আমার সবচেয়ে নিয়ম অনুযায়ী কি, যেটা কাছের প্রান্তগুলোতে আপনার সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো করবে না? জি তাহলে এখানে আমার সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, এবং এই প্রান্তের সাথেও যেহেতু আমার সাপ্লাই আছে, তাহলে এই প্রান্তে আমার কারেন্ট ফ্লো করবে সবচেয়ে বেশি। তারপর বাকি যে প্রান্তগুলো, এখান থেকে আমি যত দূরে যাব, এই সাপ্লাই পয়েন্ট থেকে আমার দূরে হয়ে যাচ্ছে, আবার এখান থেকে আমি যত এদিকে যাব, এই সাপ্লাই পয়েন্ট থেকে আমার তত দূরে যাবে। তার মানে আমি এখান থেকে যত এইদিকে বা এইদিকে যাব, আমার সাপ্লাই পয়েন্ট থেকে আমার দ্রুত তত বাড়তেছে। তার মানে কি কারেন্টের পরিমাণ কমতে থাকবে না? জি স্যার, বুঝতে পারছি। কারেন্টের পরিমাণ কমতে থাকবে না, আস্তে আস্তে সবচেয়ে যে মিডল পয়েন্ট যেটা, সেই মিডল পয়েন্ট যদি আমি ডি ধরি, সেই ডি পয়েন্ট আমার সবচেয়ে কারেন্ট কম প্রবাহিত হবে এবং ভোল্টেজটা আমার মিনিমাম হবে। ঠিক আছে? জি স্যার। এখন দেখেন আমি আগেরটার সাথে যদি একটু কম্পেয়ার করি, যে কি কি অ্যাডভান্টেজ গুলো আছে এবং একটু ডিসঅ্যাডভান্টেজ গুলো বলবো। তো প্রথম কথা দেখেন, যেটা আমি বলতে চাচ্ছি, আগে যেটা ছিল ফেডেড ওয়ান এন্ড, সিঙ্গেল, ওটাকে আমরা বলি সিঙ্গেল ফেড ডিস্ট্রিবিউটর যদি ছিল, সেটা আমি বলছিলাম যে আপনার যদি ডিস্ট্রিবিউটরের কোনো অংশে যদি আপনার ফল্ট ঘটে, তাহলে আপনি কন্টিনিউয়াস সাপ্লাই পাবেন না। বাট এই ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে, ধরেন আপনার এই ক্ষেত্রে যেটা হয় যে এখানে তো দুইটা সাপ্লাই লাগানো আছে, তো ডিস্ট্রিবিউশনের কোনো অংশে, তার মানে হচ্ছে এসি অথবা সিডি অথবা ডিই, এসি, সিডি অথবা ডিই, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরের সেকশন। তো এইখানকার কোনো অংশে যদি ফল্ট ঘটে, তার মানে যদি এখানে ফল্ট ঘটে অথবা এখানে ফল্ট ঘটে বা এখানে ফল্ট ঘটে, আপনার ডিস্ট্রিবিউটরের কোনো অংশে যদি ফল্ট ঘটে, তাহলে হয় কি, যে প্রান্তে ফল্ট ঘটছে তার ওই প্রান্তে ফল্ট হলে, একটা প্রান্তে ফল্ট হলে আপনার কোনো সমস্যা নেই, কারণ এখানে দুইটা সাপ্লাই যেহেতু আছে। তো এই কারণে হচ্ছে কি, একটা সাপ্লাই বন্ধ হয়ে গেল, অন্যটা সাপ্লাই দিয়ে আমরা মানে ইলেকট্রিক্যাল যে সাপ্লাইটা সেটা আমরা দিতে পারি। তার মানে ডিস্ট্রিবিউটরে কোনো অংশে যদি ফল্ট ঘটে, তাহলে এখানে ওই রকম প্রবলেম হয় না, ক্যাপাসিটির পরিমাণ কমে যায়, বাট একদম সাপ্লাই অফ হয়ে যায় না। এটা হচ্ছে একটা কথা। বাট আরেকটা কথা হচ্ছে কি, যদি ফিডিং পয়েন্টে যদি কোনো ফল্ট ঘটে, ফিডিং পয়েন্ট বলতে আমরা কোনগুলাকে বুঝি,
ফিডিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট থেকে আমার লোডে কানেকশন দেওয়া হয়, তার মানে যে ফিডিং পয়েন্ট একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, এবং হচ্ছে ই। যদি এই ফিডিং পয়েন্ট গুলোতে কোনো ফল্ট ঘটে তাহলে হচ্ছে আপনার কন্টিনিউয়াস সাপ্লাই পাবেন না। সেক্ষেত্রে আপনার ওই যে প্রবলেমটা ছিল সিঙ্গেল ফেডের জন্য সেটাও আমার এই ক্ষেত্রে বজায় থাকবে। সিঙ্গেল ফেডে হইলো যে আপনার যদি কোনো কারণে কোনো কোথাও ফল্ট ঘটে তাহলে আপনি কি হবে, যে কন্টিনিউয়াস সাপ্লাই পাবেন না। বাট এই যে ডিস্ট্রিবিউটর ফেডেড ওয়ান ডেন, এটাকে আপনার বলা হয় ডাবলি ফেডিং, ডাবল ফেড অথবা ডাবলি ফেড ডিস্ট্রিবিউটর। তো এই ধরনের ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে যেটা হয় যে আপনার সিঙ্গেল ফেডে যেটা হয়েছিল যে কোথাও ফল্ট ঘটলেও আপনার হচ্ছে একদম কন্টিনিউয়াস সাপ্লাই সে দিতে পারবে না, সাপ্লাই বন্ধ হয়ে যাবে। বাট এক্ষেত্রে যেটা হয় যে দেখেন, যদি শুধুমাত্র আপনার ফিডিং পয়েন্টে ফল্ট ঘটে তাহলে সে কন্টিনিউয়াস সাপ্লাই দিতে পারবে না। বাট কোনো কারণে যদি আমার ডিস্ট্রিবিউটর সেকশনে ফল্ট ঘটে তাহলে একটা সাপ্লাই বন্ধ হয়ে গেলেও আর একটা সাপ্লাই আমার কন্টিনিউয়াসলি দিতে থাকে। ঠিক আছে, বুঝা গেছে? আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ হইলো সিঙ্গেল ফেডের সাথে যদি আমি তুলনা করি, সেটা হচ্ছে যে আমরা ওই ধরেন আপনি সিঙ্গেল ফেড দিয়ে একটা নির্দিষ্ট জায়গা একটা নির্দিষ্ট জায়গা কভার করতে যে পরিমাণ ক্রস সেকশন এরিয়া ডিস্ট্রিবিউটর লাগতো, ঠিক সেম জায়গাতে যদি আপনি সাপ্লাই দিতে চান বা ডিস্ট্রিবিউট করতে চান এই ডাবলি ফেড ডিস্ট্রিবিউটর দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার ক্রস সেকশনের পরিমাণ আগেরটার চেয়ে কম লাগবে। এটা হচ্ছে একটা আরেকটা অ্যাডভান্টেজ আমার সিঙ্গেল ফেড ডিস্ট্রিবিউটরের সাথে যদি আমি তুলনা করি। তাহলে এটা হচ্ছে আমরা কম্পারিজন করলাম সিঙ্গেল ফেডের সাথে ডাবলি ফেড ডিস্ট্রিবিউটর। বুঝা গেছে কথা? এখন আমরা 3 নম্বরে যাব। স্যার আমার একটু লেট নিতে হবে, একটা জানা যায় যেতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। এখন দেখেন, এখন যেটা আসতেছে যে ডিস্ট্রিবিউটর ফেড এট দ্য সেন্টার, এটা কি রকম হয়? এখানে দেখেন জাস্ট নামের সাথে এখানে তেমন কোনো ডিফারেন্স নাই। ধরেন এ বি একটা ডিস্ট্রিবিউটর, তো এ বি যদি আমার একটা ডিস্ট্রিবিউটর হয় তো এখানে সেন্টারে ফিট করা থাকবে। তো ধরেন এ বি ডিস্ট্রিবিউটরের সেন্টার পয়েন্টটাকে আমরা ধরতেছি সি, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তার মানে এখানে যদি আমার একটা সাপ্লাই লাগানো থাকে এবং বাকি প্রান্ত যে কটা আছে সেখানে আমরা কি আগের মতোই লোড কানেকশন দেওয়া আছে, তাহলে এই ধরনের যে ডিস্ট্রিবিউটর সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটর ফেড এট দ্য সেন্টার। এবং দেখেন এখানকার ডিসঅ্যাডভান্টেজ গুলা কিরকম হবে। এটা আমার ওই সিঙ্গেল ফেড ডিস্ট্রিবিউটরের মতো না, দেখেন তো এটা এক জায়গায় ফেড হচ্ছে না, আর ওই এটা কিন্তু জাস্ট সেন্টারে ফেড হচ্ছে বাট একটা সাপ্লাই আছে। তার মানে সিঙ্গেল ফেড ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল আমার ডিস্ট্রিবিউটর ফেড এট দ্য সেন্টারের ক্ষেত্রেও সেম প্রবলেম থাকবে। বুঝা গেছে কথা? জি স্যার, মানে দুই পাশের দিকে যদি লাইন মানে আমার মাঝখানটা কম সাপ্লাই পাবেন মানে এখানে যেটা হচ্ছে দেখেন আপনি, আমি ডিসঅ্যাডভান্টেজ গুলা কি দেখেন, এখানে দেখেন আমি কি বলছি যে এটা হচ্ছে কি আমার সাপ্লাই পয়েন্ট না। এখন ধরেন এই পয়েন্টটাকে ধরেন, এখানে আমার I1 পরিমাণ কারেন্ট টানতেছে, এখানে আমার I2 পরিমাণ কারেন্ট টানতেছে, এখানে আমার I3, এখানে আমার I4। তাহলে দেখেন আমি কি বলছি যে সাপ্লাই পয়েন্টের যে কাছে, তাই না, সেখান থেকে আপনার সবচেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, তাই না? তাহলে এই যে একটা সেকশন, এই সেকশনে আমার সবচেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে না, কারণ এই সেকশনই তো আমার হচ্ছে কি সাপ্লাই কাছাকাছি, তাই না? হ্যাঁ, তারপর এখান থেকে আপনি যখন আরেকটু দূরে যাবেন তখন আরেকটু কম সাপ্লাই পাবেন। দেখেন এটা ধরেন আপনার এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে কত I1, তাই না? তাহলে দেখেন এটা তো আমার এখানে কোনো কানেকশন নাই, তার মানে এইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আমার সেম কারেন্ট এটার মধ্যে দিয়েও যাচ্ছে, তার মানে এখানে আমার I1 কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে যাচ্ছে আমার I2 কারেন্ট। তাহলে এটার মধ্যে দিয়ে আমার কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানে যদি আপনি সেম কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে এটা কত হবে, I1 প্লাস I2 না? ঠিক সেম ভাবে এখানে আপনার কারেন্ট যাবে I3 প্লাস I4।
সাপ্লাই পয়েন্টের কাছাকাছি সেকশনে আপনার সবচেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, তারপর সাপ্লাই পয়েন্ট থেকে আপনি যত দূরে যাবেন আপনার কারেন্টের পরিমাণ তত কমতে থাকবে এবং ভোল্টেজের পরিমাণও তত কমতে থাকবে। এবং আরেকটা কথা যেটা দেখেন যে আমি বলছিলাম যে এখানে যেহেতু একটাই সাপ্লাই পয়েন্ট থাকে, তার মানে এখানে আপনার ফল্ট ওই সিস্টেম, ওই যে বলছিলাম যেসব ডিসঅ্যাডভান্টেজ গুলা ওই সিঙ্গেল ফ্যাটের জন্য সেম, আপনার ফল্ট ডিস্ট্রিবিউটরে ঘটুক আর ফিডিং পয়েন্ট যেখানেই হোক না কেন, এখান থেকে আপনি কন্টিনিউয়াস সাপ্লাই পাবেন না। এবং আপনার হচ্ছে একটা জায়গায় আপনি যদি একটা সাপ্লাই ডিস্ট্রিবিউট করতে চান, তাহলে আপনার ওই ডাবল ফেড ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে যে পরিমাণ ক্রস সেকশনাল এরিয়া লাগে আপনার তার চেয়ে অনেক বেশি লাগবে ডিস্ট্রিবিউটর ফেড এট দ্য সেন্টারের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে আমার জাস্ট একটাই ফিডিং সেন্টার আছে, মানে সাপ্লাই দিচ্ছি আমি একটাই, সেটা হচ্ছে এই পয়েন্টটা। বুঝা গেছে? সেম জিনিস, খালি ওইখানে একটা এন্ডে সাপ্লাই দেওয়া হয়, এখানে জাস্ট আমরা একটা সেন্টারে সাপ্লাই দিচ্ছি। মিডল থেকে আপনি এরপর আমরা লাস্ট একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে রিং মিনস। রিং মিনস বা রিং ডিস্ট্রিবিউটর, নামটা দেখে বোঝা যাচ্ছে, দেখেন এটা হবে, শেপটা হবে রিং এর মতো। রিং বলতে আমরা কি বুঝি, যেটা একটা ক্লোজড ফর্ম তৈরি করবে, ক্লোজড Waters. লুপ, যে এটা হচ্ছে আমাদের একটা লুপ। এবং এই যে রিং, এখানে আপনার এক বা একাধিক সাপ্লাই পয়েন্ট থাকতে পারে, এক বা একাধিক, এবং আপনার বাকি যে পয়েন্টগুলো আছে সেখান থেকে আমার এক বা একাধিক লোডের কানেকশন দেওয়া থাকবে। বুঝা গেছে? এটা ধরেন আমার ডিরেকশন দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে সাপ্লাই, এবং এখান থেকে যেহেতু আমার কারেন্ট ড্র হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে আমাদের, এখান থেকে আমার লোড কানেকশন করে দেওয়া আছে, এবং এগুলো হচ্ছে আমাদের ফিডিং পয়েন্ট। এ পয়েন্টে আমার সাপ্লাই দেওয়া আছে এবং বি সি ডি হচ্ছে আমার ফিডিং পয়েন্ট, এখান থেকে আমার লোডে কানেকশন দেওয়া আছে। বুঝা গেছে? এবং এক্ষেত্রে যেটা হয়, আপনি ধরেন যে একটা জায়গা আপনি এই একটা এরিয়া জুড়ে আপনি ডিস্ট্রিবিউট করতে চাচ্ছেন পাওয়ার, সেক্ষেত্রে আপনার সবচেয়ে কম পরিমাণ ক্রস সেকশনাল এরিয়ার ডিস্ট্রিবিউটর লাগে হচ্ছে এইটা, যদি আপনি ইউজ করেন রিং ডিস্ট্রিবিউটর যদি ইউজ করেন, তাহলে এই ডিস্ট্রিবিউটরের সাহায্যে আপনি খুব কম খুবই মানে যেটা হচ্ছে যে অন্যান্য ডিস্ট্রিবিউটরের তুলনায় কম ক্রস সেকশনাল এরিয়া দিয়ে আপনি হচ্ছে কি করতে পারেন, বেশি জায়গা জুড়ে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন। বুঝা গেছে? সুবিধা একটা। হ্যাঁ, এবং এটা দেখেন, এটাকে আমরা তুলনা করতে পারি কার মতো, দেখেন ইজ ইকুইভ্যালেন্ট টু, is equivalent to double fed distributor. তাহলে দেখেন ডাবল ফেড এটা যদি আমি ধরি, দেখেন এটা কিরকম ডাবল ফেড ডিস্ট্রিবিউটরের সাথে কেমন ভাবে আমি ইকুইভ্যালেন্ট করতে পারছি। দেখেন ডাবল ফেড ডিস্ট্রিবিউটর যেটা থাকে, এক দুইটা এন্ডে আমার সাপ্লাই দেওয়া থাকে, কারণ এখানে দেখেন এখানে আমার দুইটা এন্ড যেটা, সেটা এই দেখেন এই একটা এন্ডে এই সাপ্লাই, এবং এখান থেকে ঘুরে আবার যে আরেকটা এন্ড সেটা আমার এই এ প্রান্তের সাথে লাগানো হয়েছে না। ধরেন এই ডিস্ট্রিবিউটরটা, এটা তো এখানে ধরেন এ প্রান্ত একটা, সেটা আমরা ধরতেছি এ, এই আরেকটা প্রান্ত কি ঘুরে তো আমার এই প্রান্তই লাগানো হয়েছে, তাই না? জি স্যার। তার মানে দেখেন এবং এই প্রান্ততে আমার হচ্ছে কি সাপ্লাই দেওয়া হয়েছে, তার মানে কি আমার এই যে এটার মতোই না, দুইটা প্রান্তে আমার সাপ্লাই আছে। জি স্যার। তাইলে এই জন্য এটাকে বলা হয়েছে ইজ ইকুইভ্যালেন্ট টু ডাবল ফেড ডিস্ট্রিবিউটর। যেমন এটার যে অ্যাডভান্টেজ, যেটা আমি যে ডাবল ফেড ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে যেরকম দেখাইলাম, মেইন রিং ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রেও সেম। ঠিক আছে? তাহলে দেখেন আমরা আজকে যেটা পড়লাম, এখান থেকে আমরা যেটা পড়বো জাস্ট হচ্ছে এখানে আমাদের ডিস্ট্রিবিউটরের 4টা টাইপ, এবং কোনটা কোন টাইপ সেটা আমরা যেন দেখে চিনতে পারি, বৈশিষ্ট্যগুলো জানতে পারি, কোনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কম্পারিজন যেন আমরা করতে পারি। তাহলে আমরা এতটুকু পর্যন্ত পড়ে ফেলছি, আমরা জাস্ট ডিস্ট্রিবিউটর থেকে এতটুকুই পড়বো, এবং আমরা জাস্ট এখান থেকে একটা ম্যাথ করব, সেই ম্যাথটা রিং ডিস্ট্রিবিউটরের সাথে তুলনার, রিং ডিস্ট্রিবিউটর টাইপের যে ম্যাথটা সেই টাইপটা আমরা করব। তো দেখেন এখানে রিং ডিস্ট্রিবিউটর কোনটা বলা হয়েছে, এটা এমন এক ধরনের ডিস্ট্রিবিউটর যেটা কি করে, একটা ক্লোজ লুপ ফর্ম করে। এটা তো আমরা আগেও দেখাইছি,
and fed at more at one or more points is called a ring distributor. ওই যে বললাম এক বা একাধিক পয়েন্টে আপনি সাপ্লাই দিতে পারেন রিং ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে, এখন আপনার এটা ক্লোজ লুপ তৈরি করবে, যেটা আমি একটু আগে দেখাইছি। এটাকে আপনারা বলতেছে রিং ডিস্ট্রিবিউটর, যেখানে ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। এখন দেখেন আমরা একটা ম্যাথ করব, এই যে 13.22 এই ম্যাথটা আমি করাবো আপনাদের। এই ম্যাথটা আপনি একটু ভালো করে খেয়াল করেন, এটা যদি আমরা করাই তাহলে আমাদের এই ডিসি ডিস্ট্রিবিউটরের চ্যাপ্টারটা শেষ। তো ম্যাথটা করার আগে এই পিডিএফটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করছি, দেখবেন গুগল ক্লাসরুমে দেওয়া আছে, আমি গতকালকে শেয়ার করছি। তো এখানে এই কোশ্চেনটা, ম্যাথমেটিক্স এর কোশ্চেনটা দেওয়া আছে, আমি কোশ্চেনটা একবার লিখে তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। স্যার লাস্ট ক্লাসে সিটি হবে? হ্যাঁ, লাস্ট ক্লাসে। স্যার আজকে সিটি? না না, লাস্ট ক্লাসে, নেক্সট ক্লাস, ওই দিন সিটি প্লাস প্রেজেন্টেশন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে, দেখেন এখানে কি বলা হয়েছে, কোশ্চেনটা আগে একটু পড়ি আমরা ভালো করে। এ টু ওয়াই ডিসি ডিস্ট্রিবিউটর, তার মানে হচ্ছে কি এখানে যে ডিস্ট্রিবিউটরটা দেওয়া আছে সেখানে হচ্ছে যে এটা টু ওয়াই ডিসি ডিস্ট্রিবিউটর, সেটা হচ্ছে কত 300 মিটার লং। টু ওয়াই ডিসি ডিস্ট্রিবিউটর সেটা হচ্ছে কত 300 মিটার লং, অ্যান্ড এখানে ওএস না, এটা হচ্ছে ইজ ফেড এট 240 ভোল্ট অ্যাট পয়েন্টে। তাহলে দেখেন আমি একটা ডিস্ট্রিবিউটর আগে আমরা পুরোটা পড়ে নিই, দেন আমরা পরে ডিস্ট্রিবিউটর চাইছি। দেন দেখেন এট পয়েন্ট বি 150 মিটার ফ্রম এ লোড অফ 120, তার মানে এ পয়েন্ট থেকে 150, এই যে এ পয়েন্ট থেকে 150 মিটার দূরের বি পয়েন্টে আমার একটা লোড লাগানো আছে, সেটা হচ্ছে 120 এম্পিয়ার পরিমাণ কারেন্ট সে নিচ্ছে, এবং
কি বলছে, and at C, মানে সি পয়েন্ট যেটা, মানে সেটা হচ্ছে কত, এ থেকে 100 মিটার দূরে, বাট অপোজিট ডিরেকশন, মানে এ থেকে আমার বি পয়েন্টে যেতে যে ডিরেকশন তার অপোজিট ডিরেকশনে আমার হচ্ছে সি পয়েন্ট, এবং সেখানে আমার 80 অ্যাম্পিয়ার লোডটা লাগানো আছে। ইফ দ্য রেজিস্ট্যান্স পার 100 মিটার অফ সিঙ্গেল কন্ডাক্টর, মানে একটা ওয়্যারের জন্য আপনার পার 100 মিটারে রেজিস্ট্যান্স হচ্ছে 0.03 ওহম, দেন আমাকে বের করতে বলছে ডিস্ট্রিবিউটর যে প্রত্যেকটা সেকশনে আমার কারেন্ট বের করতে বলছে, এবং বি এবং সি পয়েন্টে ভোল্টেজ বের করতে বলছে। তাহলে দেখেন আমরা ধরেন এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর, এবং এই পয়েন্টটাকে আমরা ধরলাম এ পয়েন্টটাকে আমরা ধরলাম এ। তাহলে এখানে দেখেন এ পয়েন্ট আমরা যদি বলি, তাহলে এখানে সাপ্লাই কত লাগানো আছে, 240 ভোল্ট না, 240 ভোল্ট সাপ্লাই কিন্তু লাগানো আছে। তাহলে এখানে আমি ধরলাম এইটা হচ্ছে এ পয়েন্ট, মানে এখানে আমার 240 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। এবং দেখেন এটা কি বলছে, 300 মিটার লং, তার মানে এখান থেকে শুরু করে এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কি আমার 300 মিটার লং। এবং দেখেন বি পয়েন্ট যেটা বলছে, যেটা হচ্ছে এই পয়েন্ট থেকে 150 মিটার দূরে, তাহলে আমি ধরলাম এই পয়েন্ট থেকে 150 মিটার দূরে হচ্ছে এই পয়েন্ট, এখানে একটা, সেটাকে আমরা ধরলাম বি পয়েন্ট, সেটা হচ্ছে 150 মিটার দূরে। তাহলে সেখানে বি পয়েন্টে আমার একটা লোড লাগানো আছে, সে কি করতেছে 120 এম্পিয়ার নিচ্ছে। তাহলে ধরেন এখানে একটা লোড, সেটা হচ্ছে 120 এম্পিয়ার কারেন্ট সে নিচ্ছে। অ্যান্ড অ্যাট পয়েন্ট সি, সেটা হচ্ছে আমার এ থেকে 100 মিটার দূরে, কিন্তু অপোজিট ডিরেকশন, মানে এ থেকে যে ডিরেকশনে আমার বি গেছে তার অপোজিট ডিরেকশনে এ থেকে সি একটা বিন্দু, সেটা হচ্ছে কি এ থেকে আমার কত দূরত্বে, 100 মিটার দূরত্বে। এবং এই বিন্দুতে আমার একটা লোড লাগানো আছে, এই বিন্দুতে আমার একটা লোড লাগানো আছে, সেই লোডটা কত বলছে দেখেন, 80 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখেন এখানে একটা তারের, এখানে আমাদের কি বলছে দেখেন, টু ওয়ে ডিসি ডিস্ট্রিবিউটর, মানে এখানে আমাদের যে ডিস্ট্রিবিউটর সেখানে দুইটা করে তার আছে। তাহলে দেখেন আমার বলছে সিঙ্গেল কন্ডাক্টর, মানে একটা তারের জন্য আমার 100 মিটারে রেজিস্ট্যান্স কত, 0.03। তাহলে আমার এখানে কয়টা তার আছে, এক একটা এখানে ডিস্ট্রিবিউটরে দুইটা করে তার আছে, তার মানে 100 মিটার কন্ডাক্টরের ক্ষেত্রে আমার কত রেজিস্ট্যান্স থাকবে টোটাল, 0.03 ইন্টু 2। এটা কি বুঝতে পারছেন? স্যার প্রতি আচ্ছা। কন্ডাক্টর 0.03, তাহলে দুইটা কন্ডাক্টর। হ্যাঁ, কারণ এখানে দুইটা ওয়্যার আছে। এখন দেখেন তাহলে আমরা পার মিটারে কত রেজিস্ট্যান্স সেটা বের করতে চাই। তাহলে এখানে দেখেন 0.03 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা হচ্ছে পার মিটারে। এখন দেখেন এবি আমরা বের করব হচ্ছে আর এবি রেজিস্ট্যান্স, এবি এর সেকশনের রেজিস্ট্যান্স কত এটা বের করব, দেন বিসি সেকশনের রেজিস্ট্যান্স কত সেটা বের করব। কারণ আমরা বের করবো এসি বা সিএ যেটাই বলেন না কেন, সেটা রেজিস্ট্যান্স কত বের করব। তাহলে দেখেন এই এবি হচ্ছে কত, 150 মিটার না, তাহলে আমার 1 মিটারের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে এত, তাইলে আর এবি হবে কত, 150 মিটার দিয়ে গুণ দিতে হবে। এটাকে 150 দিয়ে গুণ দিলে আমরা হচ্ছে আর বি আর যে এ বি যে সেকশনের যে রেজিস্ট্যান্স সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখেন তো এটা রেজিস্ট্যান্স কত আসে, 0.09 স্যার, আর এবি 0.09। তাহলে এটা আসলো এত ওহম। ঠিক তেমনি ভাবে যদি আমরা বিসির বের করতে চাই, দেখেন বিসির কত, আমরা এখানে বিসিটা আমরা এখানে সরাসরি দেওয়া নাই, বের করতে হবে। পুরোটা হচ্ছে কত, 300 থেকে যদি আমি এই এতটুকু হচ্ছে কত, 150, এখন এতটুকু হচ্ছে কত, 100 যদি বাদ দেই তাহলে আমি এতটুকু পাবো না। পুরোটা থেকে যদি আমি এত এবং এতটা বাদ দিই তাহলে তো আমি এতটুকু অংশের রেজিস্ট্যান্স পাবো, তো সেটাই হচ্ছে আমার এতটুকু না। তার মানে কত মিটার আসে দেখেন, 50।
তাহলে আমার মিটার আসবে হচ্ছে 50 মিটার, তার মানে বিসি যেটা সেটা হচ্ছে আমার 50 মিটার দূরত্ব। তাহলে আমি আর বিসি বের করব কিভাবে, সেটা হচ্ছে পার মিটারে যতটুকু রেজিস্ট্যান্স সেটাকে যদি আমি 50 দিয়ে গুণ দেই, তাহলে হচ্ছে আমরা এই বিসি যে সেকশন সেই বিসি সেকশন রেজিস্ট্যান্সটা পাবো। তাহলে আর বিসি কত? 0.03। আচ্ছা, আর বিসি হচ্ছে 0.03, তাই না? জি। আচ্ছা, এখানে না লিখে আমরা যে এখানে লিখতেছি। তারপর দেখেন আরেকটা আছে আর এসি বা সিএ। তাহলে এসির কত? 100, তাই না? তাহলে এটার সাথে যদি আমরা 100 গুণ দেই, পার মিটারের সাথে যদি আমরা 100 মিটার গুণ দেই, তাহলে আমরা এইটুক সেকশনের আমরা যে রেজিস্ট্যান্স পাবো। তো সেটা কত আসতেছে? 0.06। তাহলে তাহলে আমরা পেলাম 0.06 ওহম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জাস্ট রেজিস্ট্যান্সটা বের করে ফেলছি। আচ্ছা, এখন সাপোজ ধরেন আমি সেটা হচ্ছে কি, যে ধরেন আমি এই যে ডিস্ট্রিবিউটরে যে ক্লোজ লুপ, এটাতে যে যে দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আমি ধরলাম ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? আমার সুবিধার্থে আপনি অ্যান্টি ক্লকওয়াইজে ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ধরে নিলাম যে এই লুপের মধ্যে দিয়ে যেভাবে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। এখন আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসে দেখেন, তাহলে হচ্ছে যে আইএবি ইন্টু আরএবি প্লাস হচ্ছে কত এটা, সেটা হচ্ছে কি আইবিসি প্লাস আরবিসি প্লাস এই সেকশন, সেটা হচ্ছে আইসি ইন্টু আরসি, এটা সমান সমান হচ্ছে আমাদের 0। তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম। এখন দেখেন সেটা হচ্ছে কি, যদি এরকম হয় তাহলে আরএবির মান কত? আরএবির মান হচ্ছে 0.09, সেটা আমরা এখানে বসাই দিই। আরবিসির মান কত? 0.3 স্যার। 0.03। এবং আরসি এর মানটা কত? 0.06। তাহলে 0.06। এখন একটু খেয়াল করেন, এই পয়েন্টে আমি ধরলাম, আমি কিভাবে ধরছি যে কারেন্ট যাচ্ছে আমার ক্লকওয়াইজ ডিরেকশন, এবং ধরলাম এই যে সেকশন, এই সেকশনে আমার যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেটাকে আমি ধরলাম আইএ, ঠিক আছে? তাহলে আমার এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে এই সেকশনে, এখানে আপনি একটা কেসিএল অ্যাপ্লাই করেন, তাহলে এই পয়েন্টে কত কারেন্ট যায় দেখেন, সেটা হচ্ছে কি এটাতে আমার কারেন্ট বের হয়ে 120 এম্পিয়ার পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে লিখলাম। আর আইএ পরিমাণ কারেন্ট ঢুকছে, তাহলে আমরা এটা লিখলাম। দেন এই যে কারেন্টটা যেটা হচ্ছে বিসি সেকশনে যে কারেন্টটা, সেটা আমার নোড থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে ধরলাম আইবিসি। তাহলে আমাকে বের করতে বলছি কোনটা? আইবিসি। তাহলে আইবিসি সমান সমান হচ্ছে কত? আইএ মাইনাস 120 না? তার মানে এই যে বিসি সেকশনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইএ মাইনাস 120। ঠিক তেমনি ভাবে আপনি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে বলেন যে এখানে আমার কারেন্ট কত যাবে এই সিএ সেকশনের মধ্যে। স্যার 240 মাইনাস 100 এরকম না স্যার? কত বললেন? এখানে দেখেন সিএ, তা আমরা কোথায় হচ্ছে গিয়ে নোটটা অ্যাপ্লাই করবো? এই পয়েন্টে, তাই না? কেসিএল অ্যাপ্লাই করবো, ইকুয়াল চিহ্ন দেই, এই নোটে কারেন্ট ঢুকছে কত? আইএ মাইনাস 120, বের হয়ে যাচ্ছে কত? 80 এম্পিয়ার, প্লাস হচ্ছে কত? এ আই সি এ, এটা তো মিটার, 100 মিটার। 100।
আইসিএ, তাহলে আমার কারেন্ট যেটা বের করতে চাচ্ছি আইসিএ, সেটা কত? আইএ মাইনাস 120 মাইনাস 80, তাহলে কত হলো? আইএ মাইনাস 200 না? জি তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কত? আইএ মাইনাস 200। আই মাইনাস 140, আই মাইনাস 40। এখন দেখেন আমরা প্রত্যেকটা সেকশনের কারেন্টটা এভাবে মোটামুটি করে ফেলছি। তাহলে দেখেন আইএবি তে তো আমরা ধরছি যে আইএ পরিমাণই কারেন্ট যায়, আইএ তে ধরে নিছি আইএবি, যে এই সেকশনের মধ্যে যে একটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইএ ইন্টু 0.09 প্লাস আইবিসি। তাহলে বিসি হচ্ছে কোনটা? এবিসি। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে বের করলাম, আইএ মাইনাস 120। তাহলে আইএ মাইনাস 120 ইন্টু 0.03, দেন আইসিএ, সি থেকে এই বিন্দুতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? আইএ মাইনাস 200 ইন্টু 0.06 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাকে আই এর মানটা বের করে বলুন কত আসে। সলভ করে বলেন। টাইম দিচ্ছি আমি 5 মিনিট। স্যার বলেন। আমি একটু লিভ নিতে যাচ্ছি। হ্যাঁ নেন। বের করতে পারছেন আই এর মান কত? আচ্ছা আপনারা বের করেন, আমি আরো আপনাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি।
ঠিক আছে, আপনাদের টাইম শেষ। আই এর মান আসবে হচ্ছে আপনার 86.67 এম্পিয়ার। তাহলে দেখেন আই এর ভ্যালু আসছে 86.67। আমরা এখন ডিস্ট্রিবিউটরের অ্যাকচুয়াল কারেন্ট এখন আমরা বের করব। তাহলে দেখেন আই এর মান ধরছিলাম আমরা এইদিকে, এবং আই এর কত আসছে 86.67, তার মানে এটার মধ্য দিয়ে এ বি সেকশনের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে 86.67 কারেন্ট। এখন দেখেন বিসি সেকশনের মধ্যে আমরা ধরছিলাম কত, আই এ মাইনাস 120। তাহলে আই এ হচ্ছে কি আমাদের 86.67, তাহলে এখানে 86.67 মাইনাস 120 কত হয়, বের করেন। স্যার মাইনাস হ্যাঁ হ্যাঁ বলেন, কত মাইনাস কত, মাইনাস 33.33। মাইনাস 33.33, তাই না? এখন দেখেন আমরা বলছি আই এ মাইনাস 120, সেটা হচ্ছে ধরছিলাম এই দিকে, এবং সেই আই এ মাইনাস 120 কত আসছে, মাইনাস 33.33, তাই না? ডিরেকশনটা চেঞ্জ। হ্যাঁ, এখন দেখেন তার মানে হচ্ছে যে এখানে আসছে হচ্ছে এই ডিরেকশন বরাবর যদি আমি লিখি সেটা ছিল মাইনাস 33.33, তাই না? বাট আমি এখানে মাইনাসটাকে যদি উঠে দিতে চাই তাহলে কি করতে হবে, ডিরেকশনটাকে তার উল্টা দিকে করে দিতে হবে, তাই না? তাহলে মাইনাসটা উঠাই দিয়ে আমরা ডিরেকশনটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে আলটিমেটলি এর মধ্যে দিয়ে যে দিকে কারেন্ট যাচ্ছিল সেটা হচ্ছে কত, 33.33, এবং সেটা কারেন্টটা হচ্ছে সি পয়েন্ট থেকে বি বিন্দুতে যাচ্ছিল, তাই না? আচ্ছা, এরপর এখানে আছে কত, এ আই এ মাইনাস 120, তাহলে সেটা কত হয় বের করেন, আই এ মাইনাস 200 যেটা, মাইনাস 113.33। তাহলে এটা আপনার আসে হচ্ছে মাইনাস 113.33, তাই না? তাহলে আমরা এটা ধরছিলাম এইদিকে, তাহলে মাইনাসটাকে যদি আমি মুছে দিই ডিরেকশনটাকে উল্টা করে দিলে হবে, তাহলে এটা হবে এই দিক ডিরেকশন, এবং এটা হবে 113.33 অ্যাম্পিয়ার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে দেখেন আমরা প্রত্যেকটা সেকশনে যে কারেন্ট ইন ইচ সেকশন অফ ডিস্ট্রিবিউটর, তার মানে প্রত্যেকটা সেকশনে কারেন্ট, ডিস্ট্রিবিউটর প্রত্যেকটা সেকশনে কারেন্ট আমি বের করে ফেলছি। এ বি সেকশনের মধ্যে কারেন্ট কত সেটা আমরা বের করে ফেলছি 86.67, তারপরে সি থেকে বি সেকশন যেটা সেটা কারেন্ট হচ্ছে 33.33, এবং এ থেকে সিতে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 113.33, আমরা এটা বের করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে বি এবং সি পয়েন্টে ভোল্টেজ কত সেটা। তাহলে দেখেন আমরা জানি যেটা সেটা হচ্ছে, আমরা যদি বলি ভিবিসি, সেটা আগে না লিখি, আমরা আগে লিখি ভি এ বি। ভি এ বি মানে হচ্ছে কত, ভি এ মাইনাস ভিবি, না? এটা লিখতে পারি না? ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি, দেন ভি এ বি মানে হচ্ছে কি, আই এ বি ইন্টু কত, আর এ বি, তাই তো, প্লাস টু ভি এ মাইনাস ভিবি। এখানে ভি এ মানে এ পয়েন্টের ভোল্টেজ কত, 240, না? তাই আমরা এখানে 240 লিখলাম, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এখান থেকে যদি আমি বি পয়েন্টের ভোল্টেজ, এই যে বি পয়েন্টের ভোল্টেজটা যদি আমি বের করতে চাই, তাহলে ভিবি হবে আপনার 240 মাইনাস আই এ বি এবং আর এ বি। তাহলে আই এ বি মান হচ্ছে কত, আই এ বি মান হচ্ছে 86 এই যে আই এ বি এ থেকে বি পয়েন্টের দিকে যে কারেন্টটা সেটা হচ্ছে কত, 86.67। তাহলে এখানে আমি এটা লেখেন 86.67 ইন্টু আর এ বি, আর এ বির মান কত, 0.09।
তাহলে হচ্ছে 86.67 ইন্টু 0.09। দেখেন অ্যান্সার কত আসে। স্যার 232.20। 232.2 ভোল্ট, তাই তো? জি স্যার। এটা আসছে। তাহলে আমরা ভি পয়েন্টের ভোল্টেজ বের করে ফেললাম। এখন যদি আমরা সি পয়েন্টের ভোল্টেজটা বের করতে চাই তাহলে দেখেন কিভাবে বের করি। অনেকভাবে বের করতে পারবেন, আমি জাস্ট আমার মতো করে এটা দেখাই দিচ্ছি। ধরেন ভি এসি এইভাবে বের করতে পারবেন, অথবা ভিবিসি ওইভাবেও বের করতে পারবেন। ভিবিসি হচ্ছে কত? ভিবি মাইনাস ভিসি। তাহলে ভিবিসি হচ্ছে কত? আইবিসি ইন্টু কত? আরবিসি ইকুয়ালস টু ভিবি মাইনাস হচ্ছে কত? ভিসি। তাহলে আমরা ভিসি লিখতে পারি হচ্ছে কত? ভিবি মাইনাস আইবিসি ইন্টু হচ্ছে কত? আরবিসি। তাহলে ভিবি যে মানে বি পয়েন্টের ভোল্টেজ, সেটা আমরা একটু আগে বের করছি, সেটা কত ছিল? 232.2 মাইনাস আইবিসি। আইবিসি মানে হচ্ছে বি থেকে সি পয়েন্টে কারেন্ট। তাহলে বি থেকে সি পয়েন্টে কারেন্ট কত? আমরা বলছি দেখেন যেটা 33.33, সেটা ডিরেকশন হচ্ছে এইদিকে, তাই না? বাট এখানে বলা আছে আইবিসি মানে বি থেকে সি পয়েন্টের কারেন্ট, মানে উল্টো দিক। তার মানে এখানে হবে মাইনাস 33.33 ইন্টু আরবিসি। আরবিসি হচ্ছে কত? 0.03। বুঝা গেছে? বুঝতে পারছেন কি কথা? তাহলে দেখেন অ্যান্সার কত আসবে। স্যার 233.2। তাহলে আপনার আসলে 233.2, তার মানে এটা হচ্ছে সি পয়েন্টের ভোল্টেজটা। এই যে, তাহলে আমরা বি পয়েন্টের ভোল্টেজ এবং সি পয়েন্টের ভোল্টেজ দুইটাই বের করে ফেলছি। তাহলে আমাদের ম্যাথমেটিক্সটা এখানেই শেষ। ঠিক আছে? এই ম্যাথের কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথ রিলেটেড কারো কোনো কোশ্চেন? স্যার আই বের করাটা একটু দেখা দিলে ভালো হতো। কোনটা? এই যে আইবিসি? স্যার আই এটা বের করলাম স্যার, এই যে 86.67। হ্যাঁ। হুম, তারপরে এগুলা? না স্যার 86.67 বের করে এটা দেখালেই হবে শুধু। আচ্ছা, এটা দেখেন, এটা আমাদের ইকুয়েশন ছিল না? এটা তো আমাদের ইকুয়েশন ছিল, এই যে এখান থেকে জি স্যার। কেভিএল দিয়ে দেন আমরা এখানে জাস্ট বসাই দিচ্ছি। দেন এখান থেকে দেখেন কিভাবে বের করা যায়। এটা হচ্ছে কত? 0.09 এ না, আই এ। জি স্যার আই। তাহলে প্লাস 0.03 আই এ, দেন মাইনাস 120 ইন্টু 0.03। এটা করলে কত হয় দেখেন? 120 ইন্টু 0.03, এটা করলে আপনার আসবে 3.6, তাই না? 3.6। 3.6। তাহলে প্লাস এটা আমার আসতেছে 0.06 আই এ, মাইনাস আসতেছে কত? 200 ইন্টু 0.06 করেন, সেটা আপনার আসবে 12। 12। তাহলে এটা সমান সমান 0। এখন আই এ গুলো একত্রিত করেন। এই যে একটা আই এ, এটা একটা আই এ, স্যার বুঝতে পারছি। এখন এটা একটা আই এ। দেখেন কত আসে? 0.09 প্লাস 0.03 প্লাস 0.06, আপনার আসবে হচ্ছে 0.18 আই এ। আর এখানে আসতেছে -12, আর হচ্ছে -12 আর 3 হচ্ছে কত? 15, -15.6 ইকুয়ালস টু 0। এখন এটা ওই পাশে নিয়ে গেলে এটা ইকুয়াল চিহ্ন দিয়ে হবে 18, এটা হচ্ছে 0.18
IA ইকুয়ালস টু হচ্ছে 15.6, এটা হচ্ছে পয়েন্ট। তাহলে 15.6 কে আপনি 0.18 দিয়ে ভাগ করেন, কত আসবে দেখেন। 0.0.6886 কত এখানে দেখেন, IA এখানে কত দিয়ে ভাগ দিবেন? 15.6। পয়েন্ট হতে স্যার হ্যাঁ, বুঝতে পারছি পয়েন্ট দিন তাহলে এটা আসবে আপনার হচ্ছে কত, 86.67, ঠিক আছে। জি স্যার ঠিক আছে আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা একটু আরেকবার বলবেন 0.18 IA ইকুয়াল এই যে 0.18 I ইকুয়ালস টু 15.6, এখানে সবগুলো যোগ করেন IA, এই যে 0.09 IA, 0.03 IA, দেন 0.06 IA, স্যার সবগুলো ভাগ করলে তো স্যার 15.6 এর সাথে কি 0.18 ভাগ করলে কি স্যার 8 করে দেখেন, জি স্যার না করে দেখলে বুঝবেন কেমনে। জি স্যার আসছে? স্যার করি নাই আমি হ্যাঁ করতেছি হ্যাঁ করেন। স্যার আমি তো করছি আগে সাইডেই আসে স্যার। 86.67 আসে না? জি স্যার। হ্যাঁ এটাই আসবে, আমি নিজে ক্যালকুলেটর দিয়ে করছি এখন। হ্যাঁ স্যার আসছে স্যার ঠিক আছে হুম, স্যার হুম। ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে ম্যাথ রিলেটেড? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওই 3 নাম্বার সিটির জন্য ভাইবা এবং প্রেজেন্টেশন দিব, ঠিক আছে। আমি স্লটস করে দিব, ওই স্লট অনুযায়ী আপনারা চলে আসবেন। ওকে, স্যার স্যার আমাদের তাহলে স্যার এক্সাম প্লাস হচ্ছে স্যার প্রেজেন্টেশন কি স্যার নেক্সট উইকে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ নেক্সট উইকে। স্যার আমাদের যে হচ্ছে স্যার যে ক্লাসের যে হচ্ছে টপিকটা স্যার এই টপিকটা কি আজকে পর্যন্ত হবে? আজকের যে লাস্ট টপিকটির উপর কি কোনটা সিটি? হ্যাঁ স্যার সিটি তো আমি বলছি ওই যে ইনসুলেটর এবং একদম স্যাগের যে পিডিএফ যেটা আছে না। হ্যাঁ স্যার ওই স্যার একটা লিস্ট একটা হচ্ছে পোস্ট করছিলেন স্যার এটা হ্যাঁ, আর আমি বলে দিই শুনেন, সিটির যে সিলেবাস সেটা হচ্ছে ইনসুলেটর এবং স্যাগ, ঠিক আছে। ওই পিডিএফ এ যা যা পড়েছি সেটা আজকের ক্লাসটা বাদ দিয়ে, বাট আজকের ক্লাসটা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই ফাইনালে থাকবে, জি স্যার ফাইনাল এক্সামে, বাট সিটির জন্য আজকের ক্লাসটা নাই। স্যার তারপর আপনি স্যার ক্লাস শেষে একটা হ্যাঁ, আমি স্যার ক্লাস শেষে আমি একটা পোস্ট দিয়ে দিব। জি স্যার স্যার আমাদের কি স্যার সিটির পরে কি স্যার আমাদের প্রেজেন্টেশন হবে? সিটির সাথে সাথে আমি আপনাদের আলাদা করে প্রেজেন্টেশন নিয়ে নেব সাথে সাথে। ঠিক আছে স্যার সিটিটা কিন্তু ভাইবাতে হবে, এটা মনে হয় জানেন সবাই। স্যার সিটি প্রেজেন্টেশনের জন্য তো আলাদা কিছু করা লাগবে না? আপনার ইচ্ছা, করলে করতে পারেন, না করলে নাই। ওকে স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন তাহলে লিভ নিতে পারেন। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন স্যার লিভ নিতে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার আমরা প্রেজেন্টেশন কি স্লাইড করে দেব স্যার? আপনার ইচ্ছা, স্লাইডও দিতে পারেন অথবা মুখে বললেও হবে, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন। থ্যাংক ইউ স্যার হুম। স্যার আমরা তাহলে লিভ নিচ্ছি। হ্যাঁ লিভ নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।